জয় মা তারা, জয় গুরু বামদেব। আজকে তন্ত্র নিয়ে আমাদের মধ্যে প্রচুর কনফিউশনস রয়েছে। তো এবার সমস্যাটা হচ্ছে তন্ত্র নিয়ে সমস্যার কারণটা কি। অ্যাকচুয়ালি আমাদের মেন সমস্যা হচ্ছে তন্ত্রটা কি আমরা সেটাই জানি না। তন্ত্র হচ্ছে তনুন ত্রায়তে ইতি তন্ত্রম, মানে যে তন্ত্র মানে শরীরকে নিয়ে যে কাজ করে সেই হচ্ছে তন্ত্র। আমাদের পঞ্চমকার সাধনা নিয়ে প্রচুর আমাদের মিসকনসেপশন রয়েছে। যেমন মানে তন্ত্রকে আজকের দিনে মানে যদি ওয়েস্টার্ন কালচারের দিকে যাওয়া যায় পুরোটাই সেক্সুয়ালিটিকে নিয়ে একটা বিলেট করে দেয়, কিন্তু অ্যাকচুয়ালি তন্ত্র কিন্তু এটা নয়। তন্ত্র হচ্ছে অনেক গভীর জিনিস। সেটা যদি বুঝতে হয় তাহলে আপনাকে শাস্ত্র পড়তে হবে। তন্ত্র কি? শিব আর পার্বতীর কথোপকথন। দুটো তন্ত্র হয় মেন, একটা হচ্ছে আগমতন্ত্র, একটা হচ্ছে নিগমতন্ত্র। আগমতন্ত্র হচ্ছে ভগবান শিব বলছেন, পার্বতী মাতা শুনছেন। আরেকটা হচ্ছে নিগমতন্ত্র, যেটা মা বলছেন আর বাবা শুনছেন। এই দুটো যখন কথোপকথন হচ্ছে সেখানে কোনো খারাপ জিনিস হতে পারে না। যেমন আজকে তন্ত্রকে বলা হয় ব্ল্যাক ম্যাজিক, কালা জাদু, এইসব নিয়ে রিলেট করা হয়, কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়ালি তন্ত্রের বিষয় নয়। তন্ত্রের মধ্যে হয়তো এগুলো আছে, মানে তন্ত্র হচ্ছে এমন একটা শাস্ত্র যেটা সমস্ত সমস্যার সমাধান আমরা পেতে পারি এবং পেয়েও থাকি। তন্ত্রটা গুপ্ত কেন হলো তারও পেছনে কারণ রয়েছে। আমাদের ভারতবর্ষ ছিল এমন একটা সমৃদ্ধ শাস্ত্রের জায়গা যেখানে আমরা মানে সোনেকে চিড়িয়া বলা হতো। কেন? তার কারণটা হচ্ছে আমাদের তন্ত্রশাস্ত্র কেন শুধুমাত্র শাস্ত্র নয়, এটা একটা বিরাট বড় ফিলোসফি। এই শাস্ত্রের মধ্যে সমস্ত সমস্যার সমাধান থাকে। তো এবার যখন আমি যদি হিস্ট্রিতে যাই, যখন মুঘল পিরিয়ডের অ্যাটাক হয় ভারতের ওপর, তখন ওরা দেখলো যে তন্ত্রটা হচ্ছে এমন একটা শাস্ত্র যেটা থেকে সমস্ত সমস্যার সমাধান মানে আমরা সনাতনীরা পেয়ে যাচ্ছি। তখন ওরা করলো কি, আমাদের শাস্ত্রটাকে টার্গেট করলো, ওরা পড়ানো শুরু করলো। যেমন আমরা এক্সাম্পল পাই, নালন্দা বিশ্ববিদ্যালয় পুড়িয়ে দিয়েছিল, বহু লম্বা সময় ধরে এটা পুড়েছিল। এইবার সেই সময়কার যারা তান্ত্রিক ছিলেন, যারা সাধনা করতেন, যারা তন্ত্র নিয়ে কালচার করতেন বা এটা শেখাতেন, তারা করলেন কি, এটা যাতে পুড়িয়ে না যায়, এটা যাতে ঠিক থাকে, তো তখন থেকে ওরা করলেন কি, এটাকে গুপ্ত রাখা শুরু করলেন। মানে তন্ত্রশাস্ত্র কারোর কাছে আছে সেটাই লোককে জানতে দিতেন না, কারণ জানলেই মুঘলরা তো জ্বালিয়ে দেবে। সেই থেকে তন্ত্র গুপ্ত হয়ে গেল এবং সেই পরম্পরা কিন্তু আজও চলছে। এবার ধরুন আজকে যদি কেউ গুপ্তভাবে কিছু করতে যায়, পাঁচজন যারা জানবে বা শুনবে, যারা দেখবে, তারা ভাববে কি কোনো 2 নম্বরী কাজ করছে, কোনো খারাপ কাজ করছে। সেই থেকে কিন্তু তন্ত্রটা গুপ্ত হলো। তন্ত্রের মধ্যে কিন্তু কোনো রকম খারাপ কিছু নেই, সমস্ত কিছু সমস্যার সমাধান রয়েছে, সমস্ত কিছু। আর যদি আপনি আত্মজ্ঞানমূলক কিছু চান, আপনার যদি উদ্দেশ্য থাকে নিজেকে জানবো, নিজেকে চিনবো, অ্যাকচুয়াল সাধনার মূল উদ্দেশ্য সেটাই, যে আমি আমাকে জানতে চাই, আত্মজ্ঞান লাভ করতে চাই। আত্মজ্ঞান পেলেই আমি ব্রহ্মজ্ঞান প্রাপ্ত করবো। তো সেই আত্মজ্ঞানের জন্য আপনার একটা সাহারা চাই। সাহারাটা কে দেবে? মা দেবে। তো এবার তন্ত্রের অনেক রকমের থাকে, যেমন আমাদের আমরা যেগুলো আচরণ করি, একটা হচ্ছে বামাচারী, দক্ষিণাচারী, বীরাচারী। তো আমরা হচ্ছে অ্যাকচুয়ালি বীরাচারী সাধক। এখানে তারাপীঠ শ্মশানে বসে সাধনা করি। শ্মশানটা হচ্ছে এমন একটা জায়গা, এখানে বসে আপনি যদি সাধনা করেন তার ফলাফলটা অত্যন্ত তাড়াতাড়ি এবং অত্যন্ত র্যাপিডলি আপনি পাবেন। সেই জন্য আমরা সবসময় চেষ্টা করি শ্মশানের মধ্যে বসে সাধনা করা, যেখানে জ্বলন্ত চিতা সবসময় চলছে। আর তারাপীঠ হচ্ছে এটা মহাশ্মশান, এটা কোনো সাধারণ শ্মশান নয়। মহাশ্মশান মানে এখানে একটা বিরাট বড় পরম্পরা চলছে। এটা বশিষ্ঠদেব থেকে শুরু হয়েছে, বশিষ্ঠদেব, তারপর বামদেব বাবা, তারপরে মানে কয়েক লক্ষ সাধক এখানে সাধনা করে গেছেন। এই জায়গাটি হচ্ছে একটা পবিত্র মানে মানে তপ্ত যাকে বলে, মানে তপস্যা করে করে তপ্ত হয়ে রয়েছে সাধনা।
তো সেইটা আপনি তার ফলটা সঙ্গে সঙ্গে পাবেন। যখন একটা জায়গায় হাজারখানা সাধক সাধনা করে গেছেন, সেই ভূমিটাই কিন্তু একটা পজিটিভ ভাইব্রেশন সবসময় থাকে। তো সেইটার বেনিফিট আমরা তুলতে পারি যারা এখানে সাধনা করতে আসে। তারাপীঠ শ্মশানে আজকে দেখা যায় যে লোকে মদ খেতে আসছে, সিগারেট খেতে আসছে, গাঁজা খেতে আসছে, এটা কিন্তু ওইসবের জন্য নয়, একদমই নয়। হ্যাঁ, হয়তো আমাদের পঞ্চমহাকার এগুলো লাগে, কিন্তু সেটাকে যদি মূল ধরে নিই তাহলে কিন্তু আমরা একটা ভুল করবো, বিরাট বড় ভুল করবো। এবং আজকের দিনে বেশিরভাগ ক্ষেত্রে যেটা হচ্ছে 90% লোক কিন্তু এখানে মদ আর গাঁজা খেতে আসছে। এটা কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে বিরাট বড় আঘাত। হয়তো এটা কলিযুগের প্রভাব, কলির প্রভাবের জন্য এটা হচ্ছে। কিন্তু যারা অ্যাকচুয়ালি সাধনা করতে আসছে তারা হয়তো একদম সাইলেন্ট, কারোর সঙ্গে কথা বলেন না, নিজের সাধনাটা নিজে করে যান। তারা হয়তো রাত্রিরে বসেন, মায়ের পদ্ম আছে একটা অত্যন্ত জাগ্রত জায়গা, যেখানে বসে সাধনা করলে আপনি অনেক কিছু বুঝতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন। আর পুরো শ্মশান, এই পুরোটাই হচ্ছে একটা এমন একটা জায়গা যেখানে হয়তো প্রত্যেকটা জায়গাতেই কোনো না কোনো মানে সমাধি রয়েছে, কোনো সাধকের সমাধি রয়েছে, কোনো উচ্চকোটির সাধক, তাদেরকে সমাধি দেওয়া হয়। আর এটা তো আজকের জায়গা নয়, মানে কয়েকশো বছর ধরে চলে আসছে এই পরম্পরা। তো এই প্রত্যেকটা জায়গায় হচ্ছে কোথাও না কোথাও একটা না একটা কোনো সমাধি রয়েছে। তো সেই সমাধির উপর যখন আমরা বসে কাজ করি বা সাধনা করি, তার ফলটা খুব তাড়াতাড়ি আমরা পাই।